আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বিকাশ মনোবিজ্ঞানের একটা পার্ট করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দেখব বিকাশের তাৎপর্যপূর্ণ তথ্যসমূহ, যে একটা আমাদের মানুষের মস্তিষ্ক আমাদের শরীরের সাথে সাথে যে আকার ধারণ করছে, সেই বিকাশের তাৎপর্যপূর্ণ তথ্যসমূহ সম্বন্ধে আজকে আমরা জানব। বিকাশের রূপ বুঝতে হলে কতগুলো মৌলিক ও পূর্বোক্তিকরণযোগ্য ঘটনা, যেটি কিনা প্রেডিক্টেবল ঘটনা, গুরুত্বের সাথে অবশ্যই বিবেচনা করতে হবে, কারণ প্রতিটি ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এখানে সে সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হলো। 1. শৈশবকালীন ভিত্তি সংকটপূর্ণ। বিকাশের প্রথম তাৎপর্যপূর্ণ তথ্য হলো শৈশবে শিশুদের মনে মনোভাব, অভ্যাস এবং আচরণ বৈশিষ্ট্যের যে ভিত্তি প্রতিষ্ঠিত হয় তার উপর পরবর্তী জীবনের সার্থক অভিযোজন অনেকাংশে নির্ভরশীল। এ বিষয়ে বহুদিন আগে জেমস সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে কচি শিশুরা যদি শুধু উপলব্ধি করতে সক্ষম হতো যে কত দ্রুত তারা অভ্যাসের প্রাণবন্ত পুটুলি মাত্রে রূপান্তরিত হবে, তাহলে এরকম নমনীয় অবস্থায়ও নিজেদের নিয়ন্ত্রণের প্রতি অনেক বেশি মনোনিবেশ করত। প্রায় একই অভিমত বিজু ব্যক্ত করেছেন। তার মতে অনেক শিশু মনোবিজ্ঞানী শিক্ষাপূর্ব বয়স অর্থাৎ 2 থেকে 5 বছর বয়স বিকাশ সাধনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স বলে অভিহিত না করলেও অন্যান্য অধিকতর গুরুত্বপূর্ণ বয়সের মধ্যে অন্যতম বলে মনে করেন। আমি লাইনটি আবার পড়ছি। বিজু বলেছেন যে 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত বিকাশ সাধনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স বলে অভিহিত না করলেও অন্যান্য অধিকতর গুরুত্বপূর্ণ বয়সের অন্যতম বলে মনে করেন এই 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত, মানে শিশুদের যে বিকাশটা ঘটে সেটিকে। এ বয়সের আনুষ্ঠানিক অথবা কার্যভিত্তিক ফাংশনাল বিশ্লেষণ করা হলে এরকম মতবাদের সমর্থন পাওয়া যাবে, কারণ শিক্ষাপূর্ব জীবন নিঃসন্দেহে এমন একটি বয়স যখন সারা জীবনের জন্য প্রয়োজন হবে এমন আচরণের ধারা সূচিত হয়। লাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হোয়াইট মনে করেন যে 2 বছর বয়সে আচরণের যে ধারা প্রতিষ্ঠিত হয় তা সবচেয়ে সংকটপূর্ণ। তার মতে 8 থেকে 18 মাস এরকম একটি সংকটময় পর্যায়ে শিশুর কর্মক্ষমতা বিকশিত হয়। তিনি আরও বলেছেন যে এ বয়সে শিশু যে অভিজ্ঞতা অর্জন করে তা এর পূর্ববর্তী অথবা পরবর্তী সময়ে অর্জিত অভিজ্ঞতার চেয়ে ভবিষ্যৎ যোগ্যতার পরিস্ফুটনকে বেশি প্রভাবিত করে। এ বিষয়ে এরিকসন এর জোরালো অভিমত হলো এ বয়সে মা বাবা যেভাবে শিশুর ক্ষুধা নিবৃত্তি করেন, তার প্রতি মনোযোগ দেন ও স্নেহের চাহিদা পূর্ণ করেন, সেই অনুযায়ী প্রাক শৈশবকাল, যেটি কিনা বেবিহুড, বিশ্বাস কিংবা অবিশ্বাস সূচক সাধারণ মনোভাব শিশুর মনে গড়ে ওঠে। তিনি মনে করেন যে এসব মনোভাব জীবনব্যাপী স্থায়ী হয় এবং অন্য ব্যক্তি ও পরিবেশ সম্পর্কে ধারণা গড়ে তুলতে সাহায্য করে। শৈশবের ধারণাগুলো স্থায়ী হতে পারে সত্যি, তবে ধারণাগুলো যে পরিবর্তন করা যাবে না এমন মনে করা সঙ্গত নয়, কারণ 3টি শর্ত সাপেক্ষে আচরণের রূপ বদলাতে পারে। একটু খেয়াল করবেন, কারণ 3টি শর্ত সাপেক্ষে আচরণের রূপ বদলাতে পারে। প্রথমত, শিশু যখন কোনো আচরণ পরিবর্তন করতে অন্যের কাছ থেকে সাহায্য কিংবা নির্দেশনা বা গাইডেন্স পায়, তখন পূর্বের আচরণ আর করে না। যেমন কোনো মা কিংবা বাবা বাম হাত ব্যবহারে অভ্যস্ত শিশুকে ডান হাত বেশি ব্যবহার করার জন্য সুষ্ঠুভাবে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এরকম অভ্যাস বদলাতে পারেন। দ্বিতীয়ত, শিশুর মা বাবা কিংবা ঘনিষ্ঠ ব্যক্তিরা অভিনব উপায়ে শিশুদের সাথে ব্যবহার করে কিংবা এদের আচরণ নির্দিষ্ট পথে পরিচালনা করে শিশুদের মনোভাব ও আচরণে পরিবর্তন আনতে পারেন। এমন অনেক শিশু রয়েছে যাদের শেখানো হয়েছে যে তারা শুধু দেখবে, কোনো কিছু বলতে পারবে না। একজন শিক্ষক এরকম একটি শিশুকে নিজস্ব অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য উৎসাহিত করতে পারেন। এতে শিক্ষক তার মনে এমন বিশ্বাস জাগ্রত করতে পারেন যে সমবয়সীদের দলে কোনো না কোনো অবদান রাখার যোগ্যতা শিশুটির সেরকম চাহিদার সৃষ্টি হয়, তবে আচরণ ও মনোভাবের পরিবর্তন হবে। শিশুর আচরণ যখন সামাজিক দলের স্বীকৃতি পায় তখন নিজেকে পরিবর্তন করার আগ্রহ খুবই দেখা যায়। অন্যদিকে শিশুর কোনো আচরণ যখন দল প্রত্যাখ্যান করে তখন নিজস্ব আচরণ বদলাতে সে সচেষ্ট হয়। শৈশবের আচরণ ধারা যে একইভাবে বজায় থাকে তা জানা থাকলে ভবিষ্যৎ ব্যক্তিত্বের বিকাশ কী রকম হবে সে সম্পর্কে ধারণা করা যায়। একটি আত্মকেন্দ্রিক ও শান্ত পরবর্তী জীবনে একজন বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয় না। আমি লাইনটা আবার পড়ি। একটি আত্মকেন্দ্রিক ও শান্ত পরবর্তী জীবনে একজন বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী হয় না। একইভাবে যে শিশু স্কুলে
পাঠ্য বিষয় সম্পর্কে জানতে আগ্রহী নয়, সে পরবর্তীকালে একজন বিদ্বান অথবা সৎ ছাত্র হতে পারে না। পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন যে একটি উপযুক্ত পরিবেশে সহজাত গুণাবলীর চরম উৎকর্ষ সাধন হয়। যা হোক, শিক্ষাপূর্ব জীবনে যখন বিকাশ দ্রুত অনুষ্ঠিত হয়, তখন শিশুর জন্য যথার্থ বিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি অত্যন্ত দুরূহ। বিকাশ ধারায় পরিণমন এবং শিক্ষণের ভূমিকা। বিকাশ ধারায় পরিণমন ও শিক্ষণের সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ড বিকাশজনিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ তথ্য। একজন ব্যক্তির জন্মলব্ধ গুণাবলীর পরিস্ফুটনকে পরিণমন অথবা পরিপক্কতা বা ম্যাচারেশন অর্জন বলা হয়। হামাগুড়ি দেওয়া, বসা, হাঁটা ইত্যাদি মানব জনচিত ফিলিওজেনেটিক ফাংশন কার্যাবলীর অন্তর্ভুক্ত। এসব প্রতিক্রিয়া জন্মলব্ধ ক্ষমতার পরিণমনের জন্য সম্ভব হয়। যদিও পরিবেশকে নিয়ন্ত্রণ করে শিক্ষণের সুযোগে বাধাদান করলে দেখা যায় যে এই ধরনের বিকাশ অর্থাৎ শিশুর ক্ষমতা অর্জনের ধারা কিছুটা ব্যাহত হয়, তবুও এটা সত্যি যে এই বিকাশে অর্থাৎ জন্মগত ক্ষমতার বিকাশের জন্য প্রশিক্ষণ তত গুরুত্বপূর্ণ নয়। পরিপক্কতা শিক্ষার প্রয়োজনীয় উপকরণ যোগায় এবং আচরণের সাধারণ ও পর্যায়ক্রমিক ধারা নির্ধারণ করে। শিক্ষণ এক ধরনের বিকাশ। এরকম বিকাশ অনুশীলন ও প্রচেষ্টার মাধ্যমে সংগঠিত হয়। যে বিকাশ সব মানুষের মধ্যে পরিলক্ষিত হয় না, অর্থাৎ বিকাশ ব্যক্তি বিশেষের জন্য প্রয়োজন অন্টোজেনেটিক ফাংশন, যেমন লেখা, মোটর গাড়ি চালান অথবা সাঁতার কাটা ইত্যাদির জন্য প্রশিক্ষণরূপী শিক্ষণের খুব প্রয়োজন। প্রশিক্ষণ ছাড়া এসব নৈপুণ্য অর্জন করা অসম্ভব। বিকাশের কারণ হিসেবে পরিপক্কতা ও শিক্ষণের পারস্পরিক সম্পর্ক বিষয়ে বর্তমানে যে ধারণা প্রচলিত রয়েছে, তাতে তিনটি বিষয় বিশেষ সুস্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, ব্যক্তির কিছু শেখার ক্ষমতা আছে বলেই সেই ক্ষমতার তারতম্য হতে পারে। শুধুমাত্র পরিপক্কতা পার্থক্য হেতু মানুষের ব্যক্তিত্ব, মনোভাব, আগ্রহ এবং আচরণ ধারায় যে প্রভেদ সৃষ্টি হয় তা নয়। পরিপক্কতা ও শিক্ষণ মিলিতভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যের জন্য দায়ী। দ্বিতীয়ত, পরিণমন বা ম্যাচারেশন বিকাশ ধারার সীমারেখা নির্দিষ্ট করে। এমনকি উপযুক্ত শিক্ষণ পদ্ধতি এবং ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও বিকাশ ধারা সে সীমা লঙ্ঘন করতে পারে না। সীমিত জন্মলব্ধ ক্ষমতা অথবা প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থার জন্য শিশু পরিণমন অর্জন নাও করতে পারে, কারণ এতে বিকাশ সূচিতকারী জন্মলব্ধ ক্ষমতা প্রস্ফুটিত হতে পারে না। তৃতীয়ত, শিক্ষণের জন্য নির্দিষ্ট সময়সূচি রয়েছে। শেখার প্রয়োজনীয় প্রস্তুতি রিডনেস ছাড়া, এখানে বানানটা রিডিনেসই হবে, রিডিনেস হবে, আমি দুঃখিত, READINESS, রিডিনেস ছাড়া শিশু কখনোই শিখে উঠতে পারে না। বিকাশমূলক প্রস্তুতি ডেভেলপমেন্টাল রিডিনেস, অর্থাৎ শিক্ষণ প্রস্তুতি কোন বয়সে এবং কিভাবে শিশুর শিক্ষা পাওয়া উচিত তা নির্ধারণ করে। শিশু যখন কিছু শেখার জন্য প্রস্তুত, তখন শিক্ষালাভের উপযোগী পরিবেশ যে কত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে হ্যারিস মন্তব্য করেছেন, এটি সত্যি খুবই স্বাভাবিক যে শিশুকে যদি দেরিতে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে সে নিজের ক্ষমতা অথবা যোগ্যতা কখনোই উপলব্ধি করতে পারবে না। 3. বিকাশ একটি নির্দিষ্ট ভবিষ্যসূচক ধারা অনুসরণ করে। বিকাশের তৃতীয় তাৎপর্যপূর্ণ তথ্য হল বিকাশ প্রক্রিয়া একটি নির্দিষ্ট এবং ভবিষ্যসূচক ধারা অনুসরণ করে। যেমন দৈহিক পেশিচালনা, কথা ও বুদ্ধিমত্তা বিকাশের সুবিন্যস্ত রূপ রয়েছে। দৈহিক পেশি চালানো ক্ষমতা বিকাশের ধারা একটি চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। চিত্রটা আমি চেষ্টা করব কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য, যেটা কিনা চিত্র হচ্ছে সেফালোকাউডাল নীতি। উপরের চিত্র থেকে সহজেই বোঝা যায় যে বিকাশ মাথা থেকে পা নীতি। সেফালোকাউডাল CEPHALOCAUDAL সেফালোকাউডাল ল অনুসরণ করে। আচ্ছা, আমি দুঃখিত, আমার ইংরেজির উচ্চারণ একদমই বাজে, আপনারা একটু উচ্চারণগুলো করে নিতে পারেন যাদের একটু অতি আগ্রহ। অর্থাৎ পরিবর্তন মাথার প্রথম শুরু হয়ে ক্রমশ পায়ের দিকে অগ্রসর হয়। একই সাথে কেন্দ্র বহির্মুখী নীতি, যেটি কিনা প্রক্সিমোডিস্টাল ল, PROXIMODISTAL ল অনুসরণে বিকাশ সম্পন্ন হয়। অর্থাৎ বিকাশ শরীরের কেন্দ্র মধ্যবর্তী অংশ থেকে দূরবর্তী অংশে প্রসারিত হয়। পারিপার্শ্বিক কারণবশত এই ধারা যদি বিঘ্নিত না হয়, তবে সব শিশুর বিকাশ একরকম নির্দিষ্ট নীতি অনুসরণে সম্পন্ন হয়। যেমন সব শিশুই হাঁটতে শেখার আগে বুকে হাঁটে, ক্রিপ ও হামাগুড়ি দিতে শেখে। আরও দেখা যায় যে বয়সন্ধিকালের পরিবর্তন শুরু হওয়ার সাথে সাথে বালক বালিকাদের মধ্যে বিপরীত লিঙ্গের সঙ্গীদের সাথে মেলামেশা করার, ছেলে ও মেয়েদের বন্ধুত্ব করার আগ্রহ জন্মে। ব্যক্তি বিশেষের যে নিজস্ব বিকাশ ধারা আছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি,
তবে ব্যক্তিভেদে যে বিকাশের মাত্রা ভিন্ন হয় সে সম্পর্কে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। এসব তথ্য গুরুত্বপূর্ণ এজন্য যে এরকম জ্ঞানের উপর ভিত্তি করে একটি শিশু একটি নির্দিষ্ট বয়সে কতটুকু কর্মক্ষমতার অধিকারী হবে তা আগে থেকে অনুমান করা যায়। এইরকম অনুমানের ভিত্তিতে বিকাশের মান অনুযায়ী উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের নীতিমালা প্রণয়ন করা সম্ভব। যদি বিকাশ সম্পর্কে পূর্বোক্তি করা না যেত তবে আগে থেকেই কোনো বয়স সম্পর্কে পরিকল্পনা করা অসম্ভব হতো। উদাহরণস্বরূপ, এরকম ধারণা না করতে পারলে একজন মধ্যবয়স্ক ব্যক্তি উত্তরোত্তর বয়োবৃদ্ধির স্বাভাবিক পরিবর্তন, ভগ্ন স্বাস্থ্য ও স্বল্প আয় সম্পর্কে অনেক আগেই সচেতন হয়ে যথাযোগ্য পরিকল্পনা গ্রহণ করতে পারত না। একটি শিশুর মা বাবার পক্ষেও শিশুটিকে একটি স্বনির্ভর যুবক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষা পরিকল্পনা করা সম্ভব হতো না। 4. প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র। বিকাশ প্রক্রিয়ায় চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব মানুষ একরকম নয়। ডবঝানস্কি ডবঝানস্কি বলেছেন যে প্রত্যেক ব্যক্তি জৈবিক, বায়োলজিক্যাল এবং জন্মগতভাবে জেনেটিক্যালি একে অন্যের চেয়ে স্বতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এমনকি অভিন্ন যমজ, আইডেন্টিক্যাল টুইন্সদের মধ্যেও একই রকম পার্থক্য বিদ্যমান। শিশুরা যখন বড় হয়ে ওঠে, অর্থাৎ যখন এরা শৈশব অতিক্রম করে তরুণ বয়সে প্রবেশ করে অথবা এমনকি বার্ধক্যে প্রবেশ করে, তখন পর্যন্ত যে এই পার্থক্য না কমে বেড়েই চলে সে সম্পর্কে অনেক গবেষণাভিত্তিক প্রমাণ পাওয়া যায়। নিউগার্টেন এ প্রসঙ্গে বলেছেন যে যৌবন শৈশবের চেয়ে বেশি জটিলতাপূর্ণ। দুঃখিত, যৌবন শৈশবের চেয়ে বেশি জটিলতাপূর্ণ। শুধু এটুকু পার্থক্যই যে দুটি অধ্যায়ের মধ্যে রয়েছে তা নয়, দুটি শিশুর মধ্যে যতটুকু পার্থক্য বিদ্যমান, দুটি যুবকের মধ্যে তার চেয়ে অনেক বেশি পার্থক্য বিরাজ করে। যৌবন অতিক্রম করে ব্যক্তি যত বার্ধক্যের দিকে এগিয়ে যায় তত এই ব্যক্তি স্বাতন্ত্র্য বৃদ্ধি পায়। যেহেতু সব ব্যক্তি একরকম নয়, অতএব এই একই পরিবেশের দুজন ব্যক্তি যে একরকম প্রতিক্রিয়া করবে তা আশা করা যায় না। ভীরু শিশুরা আক্রমণাত্মক মনোভাবাপন্ন শিশুদের চেয়ে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। একইভাবে শিশুদের চেয়ে পারিবারিক নিয়মকানুন ও বিধিনিষেধ নিয়ে কম মন খারাপ করে। যেহেতু দুটি শিশু কখনোই এক ধরনের বংশগত বৈশিষ্ট্যের অধিকারী হয় না অথবা এক ধরনের অভিজ্ঞতা সম্পন্ন হতে পারে না, সেজন্য ব্যক্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতাবলী সম্বন্ধে ধারণা এবং একরকম পরিস্থিতিতে সাধারণ সবাই কীভাবে প্রতিক্রিয়া করে থাকে তা জানা সত্ত্বেও কেউই সঠিকভাবে আগে থেকেই বলতে পারে না যে একজন ব্যক্তি কোনো একটি পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া করবে। একইভাবে একটি নির্দিষ্ট বয়সে একই ধরনের বৃদ্ধির অধিকারী ব্যক্তিদের কাছ থেকে সমপরিমাণ কৃতিত্ব আশা করা যায় না। সবশেষে উল্লেখ্য, ব্যক্তিত্বের সমন্বয় সাধনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। অনন্যতা, ইকুইলিব্রিয়াম ব্যক্তিকে যে শুধু আকর্ষণীয় করে তোলে তা নয়, তার সামাজিক অভিযোজনের ক্ষেত্রেও বিষয়টি যথেষ্ট অবদান রাখে। 5. বিকাশের প্রত্যেক পর্যায়ে বিশেষ আচরণের উৎপত্তি। বিকাশের পঞ্চম তাৎপর্যপূর্ণ তথ্য হল বিকাশের প্রত্যেক পর্যায়ে আচরণের নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখা যায়। যে দুটি বিশেষ রূপ দেখা যায় সেগুলো হচ্ছে সমতা রক্ষাকারী ইকুইলিব্রিয়াম পর্যায় এবং সমতাবিহীন ডিসইকুইলিব্রিয়াম পর্যায়। সমতা বিধানকারী পর্যায়ে ব্যক্তি পরিবেশের সাথে সহজেই নিজেকে খাপ খাওয়াতে পারে, সেজন্য তার ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সমতাহীন পর্যায়ে পরিবেশের সাথে সঙ্গতি বিধান কষ্টকর হয় বলে ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন নিচু মানের হয়। বয়োবৃদ্ধির ধারণায় কোনো পর্যায়ে অন্যান্য পর্যায়ের চেয়ে যে অনেক বেশি জটিল প্রতিক্রিয়ার উদ্ভব হয় তাতে কোনো সন্দেহ নেই। তবে বয়স্ক ব্যক্তিদের মানদণ্ডের প্রেক্ষিতে বিচার করলে জীবনের এমন কোনো বয়স নেই যার বিশেষ কিছু আচরণকে সমস্যা সৃষ্টিকারী আচরণ বা প্রবলেম বিহেভিয়ার হিসেবে আখ্যায়িত না করা যায়। কোনো আচরণ সমস্যা সৃষ্টিকারী আচরণ হিসেবে পরিগণিত তখনই হবে যখন সেই আচরণটি নির্দিষ্ট বয়সের অনুপযুক্ত বিবেচিত হবে ও যেটি নিচু মানের অভিযোজন নির্দেশ করবে। যে কোনো বয়সেই ব্যক্তির এই ধরনের আচরণকে অপরিণত আচরণ অথবা শিশুসুলভ আচরণ মনে করা হয়। বয়ঃপ্রাপ্তির বিভিন্ন পর্যায়ে এসব জটিল, অসামাজিক এবং দুর্বুদ্ধ আচরণের অধিকাংশ ক্রমে অদৃশ্য হয় ঠিকই, কিন্তু এর পরিবর্তে যে আচরণের উদ্ভব হয় তার অর্থ অনুধাবন করা দুরূহ হয়ে পড়ে। যা হোক, শিশু সমস্যা সৃষ্টিকারী যাবতীয় আচরণই যে বয়োবৃদ্ধির সাথে সাথে অদৃশ্য হয় এমন মনে করা নিরাপদ নয়, কারণ এ জাতীয় আচরণ পরবর্তী জীবনের সম্ভাব্য বিপদের ইঙ্গিত বহ, সেজন্য এগুলো উপেক্ষা করা উচিত নয়।
যে বয়সে এ জাতীয় আচরণকে সমস্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং সেই নির্দিষ্ট বয়স পার হয়ে গেলেও যদি কোনো শিশু সেই বিশেষ প্রতিক্রিয়া করে, তবে মনে করতে হবে যে শিশুটির ব্যক্তিগত ও সামাজিক চাহিদাগুলো সন্তোষজনকভাবে মেটানো হয়নি। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে শিশু যখন যুবক হিসাবে সমাজের স্বীকৃতি লাভ করবে, তখন এ ধরনের সমস্যা সৃষ্টিকারী প্রতিক্রিয়া আপনা আপনি অদৃশ্য হবে না। প্রকৃতপক্ষে যৌবনের আচরণ ধারায়ও সমতা রক্ষাকারী ও সমতাহীন পর্যায়ে দেখা যায়। এরকম কোনো কোনো আচরণ শারীরিক কারণে, আবার কোনো কোনোটি পারিপার্শ্বিক কারণে সৃষ্টি হয়। এছাড়াও কোনো কোনো আচরণ যে বয়স অতিক্রান্ত হয়েছে সে বয়সের নির্দিষ্ট আচরণের স্থিতিশীলতার জন্য হয়ে থাকে, যেমন বৃদ্ধ বয়সে অহেতুক পরমুখাপেক্ষিতা ও অসহায়ত্ব শৈশবের স্বাভাবিক পরনির্ভরশীলতার রূপান্তর মাত্র। একইভাবে পৌরা মহিলাদের ঋতুবন্ধের মেনোপজ পর্যায়ে আবেগ ভারসাম্যহীনতাকে শারীরিক অস্বাচ্ছন্দ্য দূরীকরণের শিশুসুলভ আচরণ হিসেবে গণ্য করা যায়। 6. বিকাশধারার প্রতিটি পর্যায়ে বিপদসংকুল। বিকাশ সম্পর্কে ষষ্ঠ তত্ত্ব হচ্ছে এই যে বিকাশের প্রত্যেক পর্যায়ে বিপত্তির আশঙ্কা রয়েছে। বিকাশ সম্পর্কে ষষ্ঠ তত্ত্ব হচ্ছে এই যে বিকাশের প্রত্যেক পর্যায়ে বিপত্তির আশঙ্কা রয়েছে। শারীরিক, মানসিক অথবা পারিপার্শ্বিক যে কোনো ক্ষেত্রে বিপত্তির উদ্ভব হোক না কেন, ব্যক্তির অভিযোজনের উপর এদের প্রভাব যে পড়বে সে সম্পর্কে অনেক প্রমাণও পাওয়া যায়। সেজন্য যারা শিশু প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেক বয়সে শিশুদের বিকাশ বিঘ্নিত হতে পারে। পরিণত বয়স অর্থাৎ মধ্য বয়স ও বার্ধক্য সম্বন্ধেও একথাটি প্রযোজ্য। বিষয়টি সম্বন্ধে সবার অবহিত হওয়া প্রয়োজন, এজন্য যে ব্যক্তি যেভাবে এসব প্রতিবন্ধকতাকে প্রতিহত করবে সেই অনুযায়ী তার ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজন সম্পন্ন হবে। উদ্দীপনার সাহায্যে বিকাশ প্রক্রিয়াকে সহজতর করা যায়। উদ্দীপনা বিকাশের সহায়ক, এটি বিকাশ সম্পর্কে সপ্তম তথ্য। অধিকাংশ শারীরিক ও মানসিক ক্ষমতার বিকাশ থেকে অর্জিত পরিপক্কতা পরিবেশ ও অভিজ্ঞতার মাধ্যমে সম্পন্ন হলেও প্রক্রিয়াটি যেন সাবলীল গতিতে সম্পূর্ণ হয় সে সম্পর্কে সতর্কতা আবশ্যক। এ উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তি যে ক্ষমতা অর্জন করছে তা ব্যবহার করতে তাকে প্রত্যক্ষভাবে উৎসাহ দিতে হবে। গবেষণায় দেখা গেছে যে কোনো উদ্দীপনার প্রয়োগ সব বয়সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্যি, তবুও একটা ক্ষমতা যখন স্বাভাবিকভাবে বিকশিত হচ্ছে তখন শিশুকে উদ্দীপিত করলে উদ্দীপক বেশি কার্যকর হয়। উদ্দীপনার প্রয়োগ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য যে কত গুরুত্বপূর্ণ তা অকালে ভূমিষ্ঠ শিশুদের উপর পরিচালিত গবেষণার ফলাফল পর্যালোচনা করলে সহজেই বোঝা যায়। বর্তমানে আমেরিকার হাসপাতালগুলোতে প্রচলিত পদ্ধতি অনুসরণে অকালে ভূমিষ্ঠ শিশুদের শুধুমাত্র দৈহিক যত্ন নেওয়া হয়। অধিকাংশ সময় এদের একাকী থাকতে হয়, কিন্তু দেখা গেছে যে এই জাতীয় শিশুদের শুধুমাত্র দৈহিক যত্ন নেওয়ার মতো সামান্য পরিচর্যা না করে পরিচর্যাকারী যদি শিশুদের হাত পা নড়াচড়া, ঘুরিয়ে ফিরিয়ে ও কথাবার্তা বলে এদের উদ্দীপিত করেন, তবে সেসব শিশুদের উদ্দীপিত করা হয় না, তাদের চেয়ে এসব শিশু দ্রুত বিকাশ লাভ করে। আরও দেখা গেছে যে যেসব অকালে ভূমিষ্ঠ শিশুদের উদ্দীপিত করা হয়নি তাদের চেয়ে যাদের উদ্দীপিত করা হয়েছে তাদের মধ্যে জন্মের অল্প দিনের মধ্যে মৃত্যুর হার অনেক কম। আমেরিকার টেলিভিশনে প্রদর্শিত সিসেম স্ট্রিট নামক শিক্ষামূলক ছবিটি শিক্ষাপূর্ব বয়সে শিশুদের পড়ার আগ্রহ অধিকাংশে বৃদ্ধি করে বলে জানা গেছে। ফলস্বরূপ যেসব শিশু এই ছবিটি নিয়মিত দেখে, পরবর্তী প্রত্যেক বয়সে এরা যেসব শিশু ছবিটি দেখে না তাদের চেয়ে আগে পড়তে শেখে। এও দেখা গেছে যে সেসব মা বাবা শিক্ষাপূর্ব বয়সে সন্তানদের সাথে অধিকাংশ সময় কথা বলেন, সেসব সন্তানেরা খুব তাড়াতাড়ি কথা বলতে আগ্রহী হয় কিংবা কথা বলতে শেখে। একইভাবে বলা যায় যে অল্প বয়সে শিশুর মাংসপেশি উদ্দীপিত করা হলে বিভিন্ন নৈপুণ্যের পারস্পর্য খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে। বয়স্ক ব্যক্তিদের নিয়ে গবেষণার ফলাফলে জানা যায় যে উদ্দীপনা সৃষ্টি করে বার্ধক্যের শারীরিক ও মানসিক অবনতি রোধ করা যায়। যেসব বৃদ্ধ মনে করে যে বার্ধক্য হচ্ছে আরামায়েশের সময়, তারা দ্রুত অকর্মণ্য হয়ে পড়ে। কিন্তু যারা পরিণত বয়সে শারীরিক ও মানসিকভাবে কর্মক্ষম থাকে, প্রথমোক্ত শ্রেণীর বৃদ্ধদের তুলনায় তাদের শারীরিক ও মানসিক উভয় ক্ষমতার অবনতি কম হয়। 8. সংস্কৃতির পরিবর্তন বিকাশকে প্রভাবান্বিত করে। বিকাশ সম্পর্কে অষ্টম তথ্য হচ্ছে এই যে বিকাশের উপর সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব দেখা যায়। সমাজে প্রতিষ্ঠিত আদর্শের পরিপ্রেক্ষিতে একটি ব্যক্তির বিকাশ নির্ধারিত হয় বলে সামাজিক আদর্শমানের পরিবর্তন স্বাভাবিকভাবে বিকাশকে প্রভাবান্বিত করবে। উদাহরণস্বরূপ, অতীতে সমাজে ছেলে এবং মেয়েদের আচরণ সম্পর্কে দুইটি ভিন্ন আদর্শ প্রচলিত ছিল। সমাজ স্বীকৃত আদর্শমান অনুযায়ী যে ছেলে অথবা মেয়েকে গড়ে তুলতে হবে সে সম্পর্কে মা বাবা ও শিক্ষক মণ্ডলী অবহিত থাকবেন। বর্তমানেও বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনেক ছেলে ও মেয়েদের ভিন্ন ধরনের আচরণ শেখা উচিত, এরকম মনোভাব পোষণ করলেও এদের অনেকে আছেন
যারা ছেলে মেয়ে নির্বিশেষে একরকম ক্ষমতার অধিকারী ইগালিটারিয়ান সেক্স রোল হওয়া উচিত বলে মনে করেন। এই মতভেদের জন্য মা বাবা ও শিক্ষকেরা শিশুকে প্রতিপালন করতে যেয়ে কোনো সামাজিক আদর্শ অনুসরণ করবেন সে সম্পর্কে সুনিশ্চিত হতে পারে না। অন্যদিকে অনেক মা বাবা মনে করেন যে শিশুর জীবনের উদ্দেশ্য শুধু অর্থ সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি সহজ, সরল ও আনন্দময় জীবনের লক্ষ্যে পরিচালিত হওয়া উচিত। এই পারিবারিক মূল্যবোধ যদি সমাজের অন্তর্ভুক্ত সব পরিবারের আদর্শ হিসেবে বিবেচিত হয়, তবে সেসব পরিবারের সন্তান সন্ততির উপর এরকম মূল্যবোধের যথেষ্ট প্রভাব থাকবে। শুধুমাত্র মা অথবা বাবা পরিচালিত পরিবারের সন্তানরা শুধুমাত্র সেই পরিবারের প্রতিবিম্বিত আদর্শমান অনুযায়ী আচরণ করতে শেখে। কিন্তু যেসব পরিবারের মা বাবা মিলিতভাবে পরিচালনা করেন সেখানকার আদর্শমানও এই আদর্শমানের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। বিকাশধারার প্রতিটি পর্যায়ে মানুষ সমাজে স্বীকৃত যোগ্যতা অর্জন বিকাশমূলক কার্যাবলী করে। বিকাশের প্রতিটি পর্যায় সম্পর্কে সমাজের নির্দিষ্ট প্রত্যাশা রয়েছে এবং এটি বিকাশ সম্পর্কে নবম তথ্য। সমাজের প্রত্যেক স্তরে সবাই বিশ্বাস করেন যে ভিন্ন ভিন্ন বয়সে ব্যক্তি আবশ্যকীয় কিছু যোগ্যতা অথবা নৈপুণ্য আয়ত্ত করবে এবং সমাজ স্বীকৃত আচরণ বৈশিষ্ট্যের অধিকারী হবে। হ্যাভিগহার্স্ট এর নৈপুণ্য ও প্রতিক্রিয়াকে বিকাশমূলক কার্যাবলী বা ডেভেলপমেন্টাল টাস্ক হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে এগুলো হচ্ছে এমন আচরণ অথবা প্রতিক্রিয়া যা ব্যক্তি কোনো নির্দিষ্ট সময়ে অথবা কোনো বিশেষ বয়সে শেখে। সুষ্ঠুভাবে এসব যোগ্যতা অর্জন করতে পারলে জীবন সুখময় হয় ও পরবর্তী বয়সেও প্রতিক্রিয়াও সঠিকভাবে করা যায়। প্রতিক্রিয়াগুলো করতে না শিখলে জীবন দুঃখময় হয় ও পরবর্তী বয়সের উপযুক্ত প্রতিক্রিয়া করা দুঃসাধ্য হয়ে পড়ে। কোনো প্রতিক্রিয়ার উদ্ভব হয় পরিপক্কতা অর্জনের মাধ্যমে, যেমন পড়তে শেখা। সামাজিক প্রত্যাশা থেকে কিছু প্রতিক্রিয়ারও উদ্ভব হয় ব্যক্তির নিজস্ব মূল্যবোধ ও উচ্চাকাঙ্ক্ষা থেকে, যেমন কোনো পেশা গ্রহণের প্রস্তুতি। তবে অধিকাংশ ক্ষেত্রে পরিণমন, সামাজিক প্রত্যাশা ও মূল্যবোধ এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে বিকাশমূলক কর্মকাণ্ডের উদ্ভব হয়। উল্লেখ্য যে হ্যাভিগহার্স্ট নিম্নলিখিত আচরণগুলো ভিন্ন ভিন্ন বয়সের বিকাশমূলক কার্যাবলী হিসেবে চিহ্নিত করেছেন, যেমন প্রাক শৈশবকাল এবং শৈশবকাল। ক. শক্ত খাবার খেতে শেখা। খ. হাঁটতে শেখা। গ. কথা বলা। গহ. মলমূত্র নিয়ন্ত্রণ করতে শেখা। ওম. স্ত্রী পুরুষের মধ্যে বিদ্যমান পার্থক্য এবং যৌন শালীনতা রক্ষা করতে শেখা। চ. লেখাপড়া শুরু করার জন্য প্রস্তুত হওয়া। এবং ছ. সঠিক কাজ ও ভুল কাজ, ন্যায় ও অন্যায়ের মধ্যে তফাৎ নির্ণয়ের মাধ্যমে বিবেক গড়ে তোলা। শৈশবোত্তর অথবা কৈশোর মানে শৈশবের পরবর্তী যেই সময়টা, সেই সময়টাতে ক. সাধারণ খেলাধুলার প্রয়োজনীয় শারীরিক নৈপুণ্য অর্জন করা। নিজেকে বিকাশমান প্রাণী মনে করে উপযুক্ত মনোভাব গড়ে তোলা। গ. সমবয়সীদের সাথে মেলামেশা করতে শেখা। গহ. স্ত্রী পুরুষের উপযুক্ত সামাজিক ভূমিকা পালন শুরু করা। উম. লেখাপড়া ও গণনার মৌলিক কৌশলগুলো অর্জন। চ. দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় ধারণা অর্জন, নৈতিক চরিত্র গড়ে তোলা, নৈতিকতা বোধ ও নৈতিক নীতিমালার অনুসরণ। ছ হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী ও সামাজিক প্রতিষ্ঠান সম্বন্ধে মনোভাব গড়ে তোলা। এবং ঝ হচ্ছে স্বাবলম্বী হওয়া। এবং তরুণ বয়সে হচ্ছে ক. একই বয়সের ছেলে মেয়ে নির্বিশেষে নতুন সুসম্পর্ক প্রতিষ্ঠা। খ. স্ত্রী পুরুষের সামাজিক ভূমিকা পালন। ঘ হচ্ছে নিজের দৈহিক গঠন স্বীকার করে নিয়ে দেহের যথার্থ ব্যবহার। গ হচ্ছে মা বাবা ও বয়স্কদের অযাচিত আদর ভালোবাসা থেকে নিজেদের মুক্ত করতে শেখা। অর্থ উপার্জনের উপযুক্ত বৃত্তি গ্রহণের প্রস্তুতি। বিবাহ ও পরিবার প্রতিপালনের জন্য প্রস্তুতি। চ. নিজেকে পরিচালিত করার জন্য একটি নীতিমালার উদ্ভাবন ও একটি আদর্শ গ্রহণ। বয়ঃপ্রাপ্তির প্রাথমিক পর্যায়ে যৌবন। ক. পেশা গ্রহণ, জীবনসঙ্গী নির্বাচন, দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা, পারিবারিক জীবন শুরু করা, সন্তান প্রতিপালন, গৃহ পরিচালনা এবং নাগরিক দায়িত্ব গ্রহণ ও উপযুক্ত সামাজিক দল নির্বাচন করতে শেখা। আর মধ্যবয়স হচ্ছে নাগরিক ও সামাজিক দায়িত্ব পালন, কিশোর কিশোরীদের দায়িত্বশীল ও সুখী যুবক যুবতী হিসেবে গড়ে উঠতে সাহায্য করা, বয়স্ক ব্যক্তিদের অবসর যাপনের উপযোগী কার্যাবলীর ব্যবস্থা করা, দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে নিজেকে একজন সঙ্গী হিসেবে একাত্মীভূত করা, মধ্যবয়সের শারীরবৃত্তীয় পরিবর্তনকে স্বীকার করে নিয়ে নিজেকে সঙ্গতিপূর্ণ করে তোলা, সন্তোষজনকভাবে চাকুরি করা এবং বৃদ্ধ মা বাবার সাথে অভিযোজন। আচ্ছা, এখানে চাকুরি বলতে আপনি যেটাকে মনে করেন, আপনি নিজের ব্যবসাকেও আপনার চাকুরি মনে করতে পারেন, এমনিতেও অন্যের প্রতিষ্ঠানে থেকে বা সরকারি কোনো চাকুরিকেও চাকুরি মনে করতে পারেন। আর বৃদ্ধকাল হচ্ছে দৈহিক শক্তি ও স্বাস্থ্যের অবনতির সাথে অভিযোজন, অবসর গ্রহণ ও সীমিত আয় স্বীকার করে নেওয়া, সমবয়সীদের সাথে একাত্মতা প্রতিষ্ঠা করা, উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা এবং
সামাজিক কর্মকাণ্ডের প্রতি নমনীয় মনোভাব পোষণ করা। আচ্ছা, আমরা আপাতত এখানেই থামছি। আমরা পরবর্তী পর্বে দেখব বিকাশমূলক কার্যাবলীর উদ্দেশ্যসমূহ। আমি পর্বগুলো একজনের অনুরোধ রাখতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। আমি এমনিতেও একটু চাচ্ছি যাতে যারা বই পাঠে আগ্রহী না তারাও যেন আগ্রহ ঘটে, এবং যাদের আমি মনে করছেন যারা সময় আমি নষ্ট করছি, প্লিজ দয়া করে আপনি একটু ভাবুন। আপনি একটু দয়া করে একটু ভাবুন যে আপনি কি চান, পাঠকদের সংখ্যা বাড়ুক নাকি কমুক। যাই হোক, আপনারা একটু দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপাতত এখানেই থামছি, পরবর্তী পর্বে কথাবার্তা হবে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।